হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের কিছু আপডেটস এবং তার সাথে সাথে আজকের মার্কেটটা কেমন গেল। তো আজকের মার্কেটটা যথারীতি ছিল একটা নির্দিষ্ট জায়গায় কম্প্রেস রেটে। মিড ক্যাপ নিফটি থেকে শুরু করে আমাদের যে নিফটি আছে, প্রত্যেকটা যত ইন্ডাইসেস রয়েছে সবগুলো মোটামুটি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেঞ্জ বাউন্ড স্টেটে ছিল। তো অপশনের ডেটা বা ডেরিভেটিভের যে ডেটা রয়েছে সেটা যে কথাটা বলছে যে এরকম কম্প্রেস রেটেই মার্কেট থাকবে আপাতত আগামীকাল অবধি। কারণ আগামীকালে আমরা যদি নিফটির দিকটা দেখি তাহলে সেক্ষেত্রে নিফটির যে হাইয়েস্ট রেজিস্ট্যান্স রয়েছে সেটা মোটামুটিভাবে 23,600-র কাছে রয়েছে এবং যে নিচে সাপোর্টটা তৈরি হয়েছে রিসেন্টলি সেটা 23,300-র কাছে সাপোর্ট তৈরি হয়েছে। তো আগামীকাল মোটামুটি এই জোনের মধ্যেই নিফটির এক্সপায়ার হওয়ার কথা। যদিও কালকে সকালের ডেটা বা আজকে রাত্রের ইউএস মার্কেটের কি এফেক্ট, সেই প্রত্যেকটা জিনিস মার্কেটের মধ্যে এফেক্ট ফেলবে। তো সেই সংক্রান্ত কোন কোন জিনিসগুলো এফেক্ট ফেলবে সেই সংক্রান্ত কিছু আপডেটস আপনাদের আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে আমি গতকাল ইন্ডাসইন্ড ব্যাংকের যে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তো ইন্ডাসইন্ড ব্যাংকের যিনি সিইও রয়েছেন, বর্তমান সিইও সুমন্ত কাঠপাতিয়া, তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে আজ থেকে 1 মাস আগে মোটামুটি তার যে অ্যামাউন্ট অফ শেয়ার ছিল তার 80% তিনি বেচে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় শেয়ার মার্কেটে নিউজ আসার আগে এই সমস্ত যারা সিইও থাকেন বা ম্যানেজমেন্টে যারা থাকেন তারা নিজেদের শেয়ার অনেকটা পরিমাণ বেচে দেন এবং সেই জিনিসটা পরবর্তীকালে নিউজ হিসাবে আসে। আমরা টেসলার ক্ষেত্রেও দেখেছি, রিসেন্টলি টেসলার শেয়ার 60%-এর কাছে 40%-এর কাছাকাছি ফল করেছে ইউএসএতে। বাট আজ থেকে 3-4 মাস আগে টেসলার যিনি সিইও ছিলেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে নিজের শেয়ার অলমোস্ট মোস্ট অফ দ্য শেয়ারস তিনি বেচে দিয়েছেন। তো এই ঘটনাগুলো কিন্তু হতেই থাকে মার্কেটের মধ্যে এবং এগুলোকে সাধারণত ভাষায় আর কি কোইন্সিডেন্ট বলা হয়ে থাকে। বাট এইগুলো হচ্ছে একটা ব্যাড ম্যানেজমেন্ট বা মানে নিজে আগে থেকে ইনসাইড ইনফরমেশন নিয়ে সেই জিনিসটা করে দেওয়া এবং নিজের পয়সাটাকে সেভ করে নেওয়া, এই টাইপ অফ অ্যাক্টিভিটিগুলো কিন্তু চলতেই থাকে মার্কেটের মধ্যে। সুতরাং যখন আপনি কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, ম্যানেজমেন্টকে অবশ্যই দেখে নেবেন, ম্যানেজমেন্টকে একটু যাচাই করে নেবেন। নেক্সট আসছি স্টারলিংকের কথায়। স্টারলিংক গতকাল আমি বলেছিলাম যে এয়ারটেলের সাথে একটা মানে চুক্তি করেছে, যে চুক্তিতে ইন্ডিয়াতে স্টারলিংকের যে বিজনেস বা এয়ারটেলের যে সার্ভিস সেটা ভায়া স্টারলিংক বা স্যাটকমের যে সার্ভিস সেটা স্টারলিংক প্রোভাইড করবে। সিমিলারলি গতকাল রাত্রিবেলায় আরেকটা নিউজ আসে এবং যেখানে দেখা যাচ্ছে রিলায়েন্স জিও স্টারলিংকের সাথে একটা চুক্তি করেছে এবং সেই সেন্সে দেখতে গেলে আমরা রিলায়েন্স জিও কিন্তু এরপর থেকে স্টারলিংকের মানে সার্ভিসেস প্রোভাইড করবে ইন্ডিয়াতে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই দুটো কোম্পানি স্টারলিংকের থেকে হেল্প নিচ্ছে বা স্টারলিংকের সাথে একটা ডিল করেছে। সুতরাং যে মোট থাকে বা যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে সেটা দুটো কোম্পানির মধ্যে কারোর কাছেই থাকবে না, দুজনেই যেহেতু চুক্তি করেছে। সুতরাং এক্ষেত্রে মার্কেটকে কি ডিটারমাইন করবে সেটা বোঝা যাবে না, এটা কম্পিটিশন এবং প্রাইস পয়েন্ট এবং ইউজার অ্যাকসেপ্টেবিলিটি থেকে আসবে। তো সেই বিষয়গুলো যখন স্যাটকম ডিভাইস লঞ্চ হবে তার যে মার্কেটিং টেকনিক বা সেটা কিভাবে অ্যাডাপ্টেশন হচ্ছে তার উপরে এই প্রত্যেকটা বিষয় কিন্তু নির্ভর করবে যে কোন কোম্পানিটা এই দৌড়ে এগিয়ে যাবে। এনিওয়ে, বা হয়তো দেখা যাবে এই জায়গায় একটা অলিগোপলি টাইপের বিজনেস দেখতে পাবো আমরা, অর্থাৎ মুষ্টিমেয় কিছু প্লেয়ার এবং তারাই অ্যাকচুয়ালি পুরো মার্কেটটাকে ডমিনেট করছে এবং দে হ্যাভ দ্য প্রাইসিং পাওয়ার, রাইট? এটাকে অলিগোপলি বলা হয়। এনিওয়ে, তো এই টাইপ অফ মানে ইভেন্টস আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসছি কতগুলো ইকোনমিক ডেটায়, যে ইকোনমিক ডেটাগুলো ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করার জন্য মানে খুবই একটা ভালো রোল প্লে করতে পারে। তো সেই জায়গা থেকে আজকের ডেটে কতগুলো ইকোনমিক ডেটা এসছে। 1 নাম্বার হচ্ছে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন। এই দুটোই কিন্তু লাস্ট কোয়ার্টারের থেকে অনেকটা বেশি এসছে এবং সেই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি ধীরে ধীরে এবার একটু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে, হুইচ ইজ গুড নিউজ ফর ইকোনমি এবং এটা মার্কেটের জন্য খুব ভালো নিউজ হিসাবে মার্কেট হয়তো রিয়্যাক্ট করবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে এর সাথে সাথে আমাদের যে সিপিআই ইন্ডেক্স আছে অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স,
সেটাও অনেকটা পরিমাণ ফল করেছে লাস্ট টাইমের থেকে। লাস্ট টাইম 5.3 কাছে ছিল, এইবারে সম্ভবত 3.9 বা 3.3 এরকম কিছু একটা এসছে। তার মানে ইনফ্লেশনও ধীরে 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 সেটেল ডাউন করছে। তো মার্কেট এই দুটো যে পার্সপেক্টিভ, এই দুটো পার্সপেক্টিভকেই খুব ভালোভাবে নেবে এবং এটা ইকোনমির জন্য ভালো। যদিও এটা নেক্সট বিজনেস সাইকেলে বা নেক্সট কোয়ার্টারের যে রিপোর্ট আসবে সেখানে কতটা রিফ্লেক্ট করছে সেই বিষয়টা একটু দেখার বিষয় আছে, কারণ এটা মানে রিফ্লেক্ট করতে একটু সময় লাগবে। জাস্ট ডেটাগুলো আসছে, এটা হচ্ছে ইকোনমিক ডেটার সাথে রিয়েল মার্কেটের যে রিয়েলাইজেশন তার মধ্যে একটা গ্যাপ বা একটা ল্যাগ থাকে, রাইট? তো সেই কারণের জন্য এটা একটু টাইম লাগবে, বাট ইট উইল বি এ ভেরি পজিটিভ নিউজ ফর আওয়ার ইকোনমি। বাট এখানে বাদ সাধছে বা যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্স রয়েছে সেই জায়গা থেকে বা ইউএস এর মার্কেটের থেকে। ইউএস এরও আজকে সিপিআই ডেটা রিলিজ হয়েছে এবং সেটা খুব খারাপ এসছে। ইউএসএ কে এখন আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম একটা প্রেসারে। মিডিয়া রিপোর্টস যা আসছে যে ইউএসএ রিসেশন এই টাইপের বিভিন্ন রকম মিডিয়া রিপোর্টস আমরা দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পকে কিছু প্রশ্ন করা হয়েছিল এই সংক্রান্ত যে ইউএস কি রিসেশনের দিকে যাচ্ছে, তারও যে বক্তব্য সেটা থেকে মানে ইউএস মার্কেট প্রেডিক্ট করে নেয় যে আমরা হয়তো রিসেশনে যাচ্ছি। সেই কারণে ইউএস মার্কেটও কিন্তু বেশ ভালো রকম একটা প্রেসারে রয়েছে। নেক্সট যে কথাটা সেটা হচ্ছে এই যে ট্যারিফ ওয়ার চলছে, এই ট্যারিফ ওয়ারের ফলে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একটা ডিসিশনস নিচ্ছে যে আমেরিকার যে 26 বিলিয়নের মতো প্রোডাক্ট ইউতে সাপ্লাই হয় সেই সমস্ত প্রোডাক্টের ওপর ইউ এবার ট্যারিফ বাড়াবে। সুতরাং এই ট্যারিফ ওয়ারকে কেন্দ্র করে বিভিন্ন নেগোসিয়েশন এবং মার্কেটের যে প্রেশার বা মার্কেটের যে টার্ময়েল সিচুয়েশনসটা চলছিল এই সিচুয়েশনসটা কিন্তু আরও কিছুদিন কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই ট্যারিফ ওয়ারের ব্যাপারটা সেটেলড হচ্ছে বা প্রত্যেকটা যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে তাদের মধ্যেও বিভিন্ন ছোট ছোট প্রবলেমস রয়েছে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে কারেন্সি কন্টিনিউয়াসলি ডেপ্রিসিয়েট করছে। কিছুদিন আগে আরবিআই প্রচুর মেজার নিয়ে এসেছিল এবং সেই এত মেজার আনার পরেও আজকের ডেটে যদি আমরা গিয়ে কারেন্সির ভ্যালু দেখি সেটা মোটামুটি 73 টাকা 24 কাছাকাছি চলে গিয়েছে। সো কারেন্সির ডেপ্রিসিয়েশনটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা নেগেটিভ জিনিস থাকবে, বাট ইকোনমিক ডেটাগুলো খুব ভালো আসছে। তো সেই সেন্সে মার্কেটের মধ্যে ধীরে 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 একটা পজিটিভ সেন্টিমেন্ট বিল্ড আপ হবে। বাট বাদ সাচ্ছে এফআইআই বা সেলিং, এফআইআই কন্টিনিউয়াস সেলিং অ্যাক্টিভিটি যেটা চালিয়ে যাচ্ছে সেটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে, রাইট? দেখা যাক এই বিষয়টা কতদিন চলে। তার কারণ হচ্ছে যে আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটাটা খুব একটা মানে কারেন্সি ডেপ্রিসিয়েশনের যে ডেটা রয়েছে সেই ডেটাটা খুব একটা ভালো আসে না। সরি, আমি 73 বা 74 বললাম, ওটা সম্ভবত ভুল, ওটা 84 কাছাকাছি হবে। দ্যাটস মাই মিস্টেক, সরি ফর দ্যাট। এনিওয়ে, তো টোটাল মার্কেটে এই সমস্ত নিউজগুলো রয়েছে। বাট এই মুহূর্তে আমরা নিফটির বা আমাদের যে মিড ক্যাপ নিফটি রয়েছে সেটাকে আজকের ডেটে আমরা বেশ রেঞ্জ বাউন্ড স্টেটে দেখলাম এবং একটা কম্প্রেসড সিচুয়েশনে দেখলাম। আগামীকাল আমার যেটা ধারণা সেটা হচ্ছে যদি কোনো গ্লোবাল মানে প্রেশার না আসে, আজকের ডেটে ইউএসএ ইনফ্লেশন ডেটার যদি খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে যায় ইউএসএ মার্কেটে, তাহলে সেটা আমাদের মার্কেটের জন্য খারাপ হতে পারে। আদারওয়াইজ মার্কেটের যা পরিস্থিতি তাতে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আগামীকাল একটা বাড়ার প্রবণতা আছে বলেই আমার মনে হয়। এবং তার সাথে সাথে নিফটির আগামীকাল এক্সপায়ারি আছে এবং সেই এক্সপায়ারিটা একটু রেঞ্জ বাউন্ড হওয়ার কথা, যদি না গ্লোবালি যে সমস্ত মার্কেটগুলো রয়েছে ইউএস মার্কেট, তার সাথে সাথে আমাদের এই যে জাপানের মার্কেট এবং চায়নার মার্কেট, এই মার্কেটগুলোর মধ্যে কোনো বড় মুভমেন্ট যদি না আসে তাহলে মোটামুটি রেঞ্জ বাউন্ড থাকাই উচিত। যাই হোক, এটা ছিল আপডেটস আপনাদের প্রত্যেকের জন্য। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।